আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদ। সাবেক ৩ প্রধান বিচারপতি সহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। এরপর জানিয়ে দেব ছাত্র হত্যার পরে লাশে আগুন, শেখ হাসিনা সহ ২২ জনের বিরুদ্ধে মামলা। এদিকে চাঁদপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী ২ লাখ মানুষ। জানিয়ে দেব জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার, আইনজীবী শিশির মনির। এদিকে পলকের অনুষ্ঠান সম্প্রচারের একচেটিয়া কাজ পাওয়া, ঢাকা লাইভ উধাও। সর্বশেষ জানিয়ে দেব লক্ষ্মীপুরের প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সাবেক ৩ প্রধান বিচারপতি সহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। সাবেক ৩ প্রধান বিচারপতি সহ ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা দায়ের করেন তিনি। সাবেক ৩ প্রধান বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়াও মামলায় উল্লেখ করা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্য সাবেক ৪ বিচারপতি হলেন বিচারপতি সৈয়দ ইমান আলী, বিচারপতি মির্জা হুসাইন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান। তাদের বিরুদ্ধে অভিযোগ ২০২০ সালের ২৭শে সেপ্টেম্বর তারা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননার অভিযোগে আইনজীবী ইউনুস আলী আকন্দকে ৩ মাসের জন্য সাসপেন্ড করেছিলেন। তাই তিনি এই আবেদন করেছেন। ছাত্র হত্যার পর লাশে আগুন, শেখ হাসিনা সহ ২২ জনের বিরুদ্ধে মামলা। ঢাকার আশুলিয়া থানার সামনে সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজলকে গুলি করে হত্যার পর মরদেহ আগুন দিয়ে পোড়ানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এর আদালতে নিহতের ভাই মিজানুর রহমান ও মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আশুলিয়া থাকতে আদালতে নিহতের ভাই মিজানুর রহমান মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আশুলিয়া থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান। বাদী পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদপুরে বন্যা পরিস্থিতি অবনতি, পানিবন্দী ২ লাখ মানুষ। চাঁদপুরের ৬ উপজেলা বন্যা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি, উল্টে বানের পানিতে নতুন করে চাঁদপুর সদর ও কচুয়া উপজেলা বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ছেন। এখন পর্যন্ত জেলায় প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে শুধু শহরাস্তি উপজেলায় গত ৩ দিনে প্রায় ৬০ থেকে ৭০ হাজার মানুষ বন্যার কবলে পড়ছেন। উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থায় নিয়েছে সহস্রাধিক পরিবার। এদিকে অতিবৃষ্টি পানখ্যাত চাঁদপুরের হাইমচর উপজেলায় কৃষকদের সর্বশান্ত করে ফেলছে। পুরো উপজেলায় সবকটি পানির বরজ এখন নিমজ্জিত। ৯০ হেক্টর জমির পান নষ্ট হয়ে গেছে। এতে অন্তত ১০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষকরা। জেলায় ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহর দেওয়া তথ্য মতে চাঁদপুর ৮ উপজেলার ৬৪টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি নিয়ে সব প্রস্তুতি রয়েছে। এছাড়া বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৬,৭২৬ জন মানুষ ঠাঁই নিয়েছেন। বন্যা পরিস্থিতির জন্য ৪৪০টি আশ্রয় কেন্দ্রে প্রস্তুত। বন্যাবাসীদের জন্য ৬৪টি মেডিকেল টিম কাজ করছে। বিশেষ করে জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৪,১০,০০০ টন চাল এবং ৪,৭০,০০০ নগদ অর্থ মজুদ আছে। জামায়াত শিবির নিষেধের প্রজ্ঞাপন বাতিল করছে সরকার, আইনজীবী শিশির মনির। জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্তর্বর্তী সরকার বাতিল করছে বলে জানিয়েছে জামায়াতের নিযুক্ত আইনজীবী শিশির মনির। তিনি বলছেন, এই বিষয়ে বুধবারই সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে। বিষয়টি তিনি সরকারের দায়িত্বশীলের কাছ থেকে জেনেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ দুপুরের দিকে বলেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ জারি করা প্রজ্ঞাপন আজ বাতিল হতে পারে। আজই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১ আগস্ট সন্ত্রাস বিরোধী আইনের ১৮ এক ধারে জামায়াত, ছাত্র শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে থেকেই সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলছিল। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন।
গত সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জামায়াতে নিযুক্ত আইনজীবী শিশির সাংবাদিকদের বলেছিল জামায়াত ও শিবিরের নিষিদ্ধ প্রজ্ঞাপনটি মঙ্গলবার বাতিল করা হতে পারে। সূত্র জানায় জামায়াতের নতুন সরকারের কাছ থেকে তাদের দল ও সংগঠনের নিষিদ্ধর বিষয়টি তুলেছিল। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা জামায়াতের কাছ থেকে জানতে চেয়েছিলেন কোন আইনের নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা যায়। তখন শিশির মনিরকে জামায়াতের আইনজীবী হিসেবে নিয়োগ করে। শিশির মনির মঙ্গলবার এই প্রতিবেদককে বলেন, সন্ত্রাস দমনের যে আইন নিষিদ্ধ করা হয়েছিল সেই আইনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি পূর্ণ বিবেচনার সুযোগ আছে। সেই ব্যাখ্যা তিনি স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে জানিয়েছেন। সরকারি সূত্রে তিনি জানতে পেরেছেন সরকারের প্রক্রিয়া চলছে। পলকের অনুষ্ঠান সম্প্রচারের একচেটিয়া কাজ পাওয়া ঢাকা লাইভ উধাও। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অনুষ্ঠানে লাইভ সম্প্রচার একচেটিয়া কাজ প্রতিষ্ঠান ঢাকা লাইভ উধাও হয়ে গেছে। তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ হঠাৎ গায়েব হয়ে গেছে। প্রতিষ্ঠানটির কার্যালয় তালাবন্ধ। আইসিটির বিভাগের বিভিন্ন অনুষ্ঠান জুনায়েদ আহমেদের অংশ নেওয়া আলোচনা সভা ও বৈঠকের সরাসরি সম্প্রচার করত ঢাকা লাইভ। আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে কাজ দেওয়ার জন্য কোনো দরপত্র আহ্বানের কথা তারা জানেন না। ঢাকা লাইভকে কাজ দেওয়া হতো সাবেক প্রতিমন্ত্রী ইচ্ছায়। টাকার পরিমাণও ঠিক করে দিতেন তিনি। ঢাকা লাইভ কতটি অনুষ্ঠান সম্প্রচার করছে, কত টাকা তাদের দেওয়া হয়েছে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে 2022 সালে বাংলাদেশ হাইকোর্ট পার্ক কর্তৃপক্ষে একটি আলোচনা সভায় 1 ঘন্টা 44 মিনিট ফেসবুক সম্প্রচারের জন্য বরাদ্দ ছিল 2 লক্ষ টাকা। সম্প্রচারটি করেছিল ঢাকা লাইভ। আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরিফিন গত রোববার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো সাবেক প্রতিমন্ত্রী নিচে দেখতেন। ঢাকা লাইভকে টাকা দেওয়ার বিষয়গুলো তার জানা নেই। ইজি টেকনোলজি লিমিটেড নামের একটি প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠানের সহযোগিতায় ঢাকা লাইভ ইজি টেকনোলজি 2012 সালে প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে 2016 সালের দিকে ঢাকা লাইভ কার্যক্রম শুরু করে। গত মার্চে ঢাকা লাইভ প্রথম আলোর কাছে দাবি করছিল উত্তর সিটি কর্পোরেশন থেকে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে। তবে উত্তর সিটির খোঁজ নিয়ে জানা যায় এর নামে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স নেয়নি। আইসিটি বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে প্রচার, প্রশিক্ষণ সহ বিভিন্ন কাজ পেতে ইজি টেকনোলজির সর্বশেষ গত মার্চ মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের 1.5 কোটি টাকা একটি কাজ পায় তারা। ইজি টেকনোলজি ব্যবস্থার পরিচালক মফিজুর রহমান তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে কল করা এবং খুদে বার্তা পাঠানো হলে তিনি সাড়া দেননি। অন্যদিকে তথ্য প্রযুক্তি খাতে কর্মরত শাহাব উদ্দিন নামের এক ব্যক্তি দাবি করেন তিনি মফিজুর 2015 সালে ঢাকা লাইভ চালু করেন। লক্ষ্মীপুরের প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী এখনো পৌঁছায়নি। লক্ষ্মীপুরের জেলায় 90% এলাকায় এখনো পানি নিচে। গতকাল মঙ্গলবার 7,24,000 মানুষ পানিবন্দী ছিলেন। একদিনের ব্যবধানে পানিবন্দী মানুষের সংখ্যা বেড়ে এখন প্রায় 10 লাখে দাঁড়িয়েছে। দুর্গম এলাকায় বেশিরভাগে মানুষ হতদরিদ্র। তাদের অভিযোগ 7-8 দিন ধরে তারা পানিবন্দী থাকলেও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি ত্রাণ সামগ্রী। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া লক্ষ্মীপুরে বর্তমানে 10 লাখ মানুষ পানিবন্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি এবং কমলনগর উপজেলায় 58টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকাতে পানি ঢুকে পড়ছে। এসব এলাকায় প্রায় 7 লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ্মীপুরের সচেতন নাগরিক কমিটির সানাক সভাপতি ZM ফারুকি এবং সুশাসনের জন্য নাগরিকদের সুজন সভাপতি কামাল হোসেনের মতে সমাজের বিত্তবান ব্যক্তিরা ত্রাণ দিয়েছেন, কিন্তু কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। সবাই উঁচু সড়ক ধরে ত্রাণ পৌঁছে দেয়। যে যার মতো করে ত্রাণ দিচ্ছেন। এতে প্রত্যন্ত অঞ্চলে বানভাসী মানুষের হাতে ত্রাণ পৌঁছানি। এর জন্য ত্রাণ বিতরণ প্রশাসনের সম্বন্ধ প্রয়োজন। নোয়াখালী জেলার বন্যার পানিতে লক্ষ্মীপুরের লোকালয়ে পানি ঢুকে পড়ছে। রহমত খালি খাল, ভালুয়া খাল এবং ওয়াপদা খাল হয়ে ব্যাপকভাবে পানি ঢুকে থাকায় পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আজ সকাল পর্যন্ত পানি বেড়ে বলে জানিয়েছে লক্ষ্মীপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খান। তিনি আরো বলেন, নোয়াখালী জেলার বন্যার পানিতে লক্ষ্মীপুরে ঢুকেছে। নোয়াখালীর পানি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত লক্ষ্মীপুরের পরিস্থিতি উন্নতি হবে না। জেলা উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল বন্যার্তদের মধ্যে শুকনো খাবার, চাল, ডাল সহ নানা সামগ্রী বিতরণ করছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম। প্রত্যন্ত অঞ্চলের কোন কোন এলাকায় মানুষ ত্রাণ এখনো পায়নি। লক্ষ্মীপুরের সদর উপজেলার দেগলি ইউনিয়নের নজরুল ইসলাম বলেন, সবাই প্রধান সড়কের আশপাশে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পানির জন্য কেউ ভেতরের দিকে আর ঢোকে না, অথচ প্রধান সড়ক থেকে বহুদূর পর্যন্ত ভেতরের দিকে বসতি রয়েছে।